হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। শর্ট অ্যান্ড বিলভ ড্রামার প্রথম পর্বে আমরা দেখেছিলাম প্রধান চরিত্রের সেই কঠিন অতীত এবং তার প্রতিশোধের সংকল্প, যেখানে প্রেম আর তলোয়ারের লড়াই মিলেমিশে একাকার হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় পর্বের শুরুতেই গল্প এক বিশাল ধাক্কা খেতে যাচ্ছে। এই পর্বে আমরা দেখব প্রধান নায়কের সেই রহস্যময় পরিচয়, যা সে সবার থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল। ক্ষমতার লোভে নিজের কাছে মানুষেরাই কিভাবে শত্রু হয়ে দাঁড়াচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, নায়কের জীবনে তরোয়াল শুধু যুদ্ধের অস্ত্র নয়, এটা তার অতীত, তার দায়িত্ব আর তার ব্যথার প্রতীক। সে বাইরে থেকে কঠোর নির্ভীক যোদ্ধা মনে হলেও ভেতরে ভেতরে সে একজন মানুষ। সেও ভালোবাসতে জানে, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করতে সে ভয় পায়। অন্যদিকে নায়িকা ধীরে ধীরে বুঝতে শুরু করে এই মানুষটা নিষ্ঠুর নয়, বরং তার নীরবতার ভেতরে লুকিয়ে আছে গভীর কষ্ট আর দায়িত্ব। এই পর্বে দুজনের মধ্যে সরাসরি প্রেমের কথা না হলেও চোখের ভাষা, নীরবতা আর ছোট মুহূর্তগুলো এই গভীর বন্ধনকে শুরু করতে দেখা যায়। ভালোবাসা সবসময় কথায় কথায় আসে না, কখনো কখনো তরোয়ালের আড়ালে হৃদয় লুকিয়ে থাকে। তো বন্ধুরা, চলো বেশি বকাবকি না করে ড্রামাটা শুরু করা যাক। আর ড্রামাটা শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই ফুগুই তার বাবার সাথে যুদ্ধ করার পর চলে আসছিল। তখনই ঠিক তং ফুগুইকে জ্বালানোর জন্য চলে আসে, আর তং বলে, আমি সেই ছোট্ট মাকড়সা যে তোমাকে চিঠি পাঠিয়েছিলাম, তুমি কি আমাকে চিনতে পারছো না? এই নাও হর্স উইড, এটা রক্ত বন্ধ করতে দারুণ কাজ করে। তোমার বাবা তোমার সাথে খুব অন্যায় করেছেন, অথচ আজ তোমার জন্মদিন ছিল। আমি আসলে কিছুই দেখিনি, আমাকে ক্ষমা করে দাও। তারপর ফুগুই বলে, প্রয়োজন নেই। এটা বলে সে রেগে মেগে ওখান থেকে বেরিয়ে চলে আসে। এদিকে ঘরে এসে ফুগুই তার বাবার বলা কথাগুলো মনে মনে ভাবছিল আর প্রচন্ড কষ্ট পাচ্ছিল। এবং ফুগুই মনে মনে বলে, আপনি আমার কাছ থেকে কি লুকোচ্ছেন বাবা? এখানেই সিন কাট হয়। এদিকে আবার ফুগুইয়ের বাবা সম্রাট সইকে দেখানো হয়। তেনারও মনটা প্রচুর খারাপ ছিল। আসলে কিছুক্ষণ আগে ফুগুইয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে তিনি বসে বসে চিন্তা করছিলেন, কিন্তু বসে বসে তখনই তিনি স্বপ্নের মধ্যে একটি বিশাল কালো গাছ, ব্ল্যাক গ্রেপ ট্রি দেখতে পান। তিনি আতঙ্কে চিৎকার করে ওঠেন এবং বলেন, এটা অসম্ভব, আমি তো নিজে ওটা কেটে ফেলেছিলাম, এটা নিশ্চয়ই মনের ভুল বা কোনো বিভ্রম হবে। তখনই ওই গাছের ভিতরে থেকে রহস্যময় হিসেবে একটি কণ্ঠস্বর ভেসে আসে এবং সে সাবধান করে বলে, অহংকারের কারণে তোমার সুরক্ষা বলয় অর্থাৎ সার্কেল থেকে বেরিয়ে গিয়েছিলে এবং সবাই মারা গিয়েছিলে। এখন পৃথিবীতে ভালোবাসা হারিয়ে যাচ্ছে আর ঘৃণা বাড়ছে, তাই সেই অভিশপ্ত গাছটি আবার জেগে উঠবে। তখনই সম্রাট সই স্বপ্নের ভিতর থেকে ছটফট করে বেরিয়ে আসেন এবং তিনি বলেন, কেন তার স্বপ্নগুলো সব সময় সেই নিষিদ্ধ সীমানা এবং আউটার সার্কেলের সাথে জুড়ে থাকে, এবং তিনি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তখনই সঙ্গে সঙ্গে সম্রাট সই মিস্টার ফির সঙ্গে কথা বলতে আসেন। এখানে মিস্টার ফি বলেন, দানব রাজ্যের শত্রুতা বা হস্টিলিটি বাড়ছে, অনেক অপরাধী সীমানা পার হয়ে আসছে, অসম্ভব এর পেছনে ব্ল্যাক ফক্সের হাত থাকতে পারে। তখনই সম্রাট সই বলে, তাহলে ফুগুইকে খুব দ্রুত হেভেন অ্যান্ড আর্টস টাই কৌশলটি রপ্ত করতে হবে। মিস্টার ফি তখন বলে, আগামী মাসে লি পরিবারের আয়োজনে একটি বড় সম্মেলন হতে চলেছে, ব্লু স্কাই কনভেনশন, কিন্তু সেখানে একজন অপ্রত্যাশিত লোক আসছেন। এখানে অপ্রত্যাশিত লোক বলতে ওনারা আসলে যাকে আশা করেননি আর কি। মিস্টার ফেই বলেন, 15 বছর আগে কুয়ান নামে একজন তার ডেমনিক শক্তি ব্যবহার করে জাদুটোনা করেছিল। আপনি তার বংশের নাম কেড়ে নিয়ে তাকে দেশ ছাড়া করেছিলেন। সেই কুয়ান এখন আবার ফিরে আসছে। এখানেই সিন কাট হয়। এদিকে আমাদের আবার একটা ব্রথেলের দৃশ্য দেখানো হয়। এখানে অনেক ছেলে মেয়েরা নাচানাচি করছে এবং আনন্দ ফুর্তি করছিল। ঠিক তখনই সেখানে কিছু সৈনিক অজানা ঢুকে পড়ে এবং তারা চিৎকার করে বলতে থাকে, সবাই সরো এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। এই সমস্ত কিছু বলছিল এবং তাদেরকে তাড়িয়ে দিচ্ছিল ভয় দেখিয়ে, এবং তারা বলতে থাকে, এখানে মাস্টার আসবেন, সরে যান সবাই এখান থেকে, এই সমস্ত কিছু বলছিলেন। কিন্তু ঠিক তখনই এখানে একটা জিনিস দেখানো হয় এবং খাটিয়ার উপরে করে কাপড় দিয়ে কিছু একটা ঢেকে আনা হয়, এবং সবাই তো বলতে থাকে যে এর জিনিসটা কি হতে পারে, নিশ্চয়ই কোনো কিছু মূল্যবান জিনিস হবে। এই সমস্ত কিছু আলোচনা করছিল সবাই। আবার এক একজন বলছিল, এই চুপ করো চুপ করো, যদি মরতে না চাও তাহলে চুপ করে থেকো। কিন্তু তখনই এখানে একজন ভিলেনের এন্ট্রি হয় আর কি। এই ভিলেনটা আর কেউই না, বরং কুয়ান ছিলেন। এই কুয়ানের পরিচয় এবার আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। যে নির্বাসিত সেই ব্যক্তি আর কেউ নন, বরং তার নিজেরই কাজিন ভাই, অর্থাৎ সম্রাট সইয়ের ভাই জিংটিং, মানে কুয়ান আর কি। পশ্চিম অঞ্চলে দানবদের দমন করতে সাধারণ মানুষের কাছে সে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার সাথে সাথে তার বাবার প্রিয় অর্থাৎ সম্রাট সইয়ের প্রিয় ভাতিজা রুমু আসছে। এই রুমুটা আবার হচ্ছে কি কুয়ানের পুত্র আর কি। তখন
তখনই কুয়ান এখানে রাগের স্বরে জোর গলায় বলতে থাকে, অনেক বছর আগে আমিই ছিলাম এই বংশের আসল এবং বৈধ উত্তরাধিকারী, কিন্তু সামান্য এক ভুলের জন্য আমাকে পদবিহীন করে দূরে পাঠিয়ে দেয়া হয়েছিল। হংয়ে আমাকে নির্বাসিত করেছিলেন। আজ আমি ফিরে এসেছি। এখন লোক আমাকে এক নামেই চেনে। দানবদের হটিয়ে আমি মানুষের ভালোবাসা পেয়েছি। দেখো আমার ছেলে রুমুকে, ও একজন সত্যিকারের বিস্ময়কর প্রতিভাকর। এখানে কুয়ান তার ছেলে রুমুরও খুবই জোর গলায় জয় জয়কার করতে থাকে এবং কুয়ান আবারও জোর গলায় রাগীর স্বরে বলে, তামাক বিক্রির আড়ালে এখানে যে জঘন্য ব্যবসা চলছে তা আমি জানি। তোমরা জ্যান্ত ডেমনের বুক চিরে তাদের শক্তি ডেমন কোর বের করছো আর নিষিদ্ধ ওষুধ বানাচ্ছ। ভাবছো কি করে এই পাপ ইয়াংকোয়ান প্রাসাদের নজর এড়িয়ে যাবে? এই সব অপরাধের প্রমাণ আমি হং এর হাতে তুলে দেব। এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, জিংটিং একটি ছোট তামাকের দোকানে গিয়ে সরাসরি চ্যালেঞ্জ করেন। তিনি অভিযোগ করেন যে এই দোকানের আড়ালে আসলে জ্যান্ত ডেমনের শরীর থেকে শক্তি বা ডেমন কোর বের করা হচ্ছে এবং নিষিদ্ধ ওষুধ তৈরি করা হচ্ছে। তিনি হুমকি দেন যে এই অপরাধের প্রমাণ তিনি হং এর কাছে পৌঁছে দেবেন, মানে সম্রাট সই আর কি। এবং জিংটিং তার ছেলে রুমুরও খুব প্রশংসা করেন এবং তাকে একজন এক্সট্রা অর্ডিনারি জিনিয়াস বলেন। রুমু 2 বছর আগে একা ড্রাগন দানবের সাথে লড়েছিল। তার তরোয়াল চালানো এতটাই উন্নত যে তার প্রায় হেভেন অ্যান্ড আর্থ স্ট্রাইকের কাছাকাছি পৌঁছে গেছে। জিংটিং নিজের মনের কষ্ট প্রকাশ করেন। তিনি একসময় এই বংশের আসল উত্তরাধিকারী ছিলেন, কিন্তু অনেক বছর আগে একটি ছোট্ট ভুলের কারণে তাকে বংশের পদবি কেড়ে নিয়ে নির্বাসনে পাঠানো হয়েছিল, মানে যাকে একসময় অপরাধী হিসেবে তাড়িয়ে দেওয়া হয়েছিল। জিংটিং অর্থাৎ কুয়ান সেই এখন শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তার ছেলে রুমু তরোয়াল চালনায় ফুগুইয়ের বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে, অর্থাৎ আমাদের হিরোর আর কি। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই তখনই সেখানে ব্রথেলের একটা মেয়ে আসে এবং সেই মেয়েটি বলে, মাস্টার কুয়ান আপনাকে এল্ডার মাস্টার ডেকে পাঠিয়েছেন। এই এল্ডার মাস্টারটা আসলে কে এবার আপনারা দেখতে পাবেন। অবশ্যই আপনারা একে প্রথম পর্বে দেখেছিলেন। কুয়ান এল্ডার মাস্টারের কাছে এসে জানায় যে সে 15 বছর ধরে তার বংশের পদবি কেড়ে নেওয়ার প্রতিশোধ নেওয়ার জন্যই অপেক্ষা করছে এবং সে পরিকল্পনা করে বলে যে তার ছেলে রুমু ব্লু স্কাই কনভেনশনের সময় সৈন্যদের মেরে ফেলবে এবং ওয়ানকন শট দখল করবে। সে চায় ইক্কি এলিয়েন্স দখল করে বিদ্রোহ করতে। কিন্তু তখনই এল্ডার মাস্টার হেসে ওঠেন এবং বলেন, তোমার এই প্ল্যান একদমই বখাটে এবং সাধারণ, পানিতে ফেলে দেওয়ার মতো। আসলে এখানে এল্ডার মাস্টার আর কুয়ান মিলে পরিকল্পনা করছিল যে কুয়ান বলছিল তার ছেলে রুমু ব্লু স্কাই কনভেনশনের সময় আতর্কিতে হামলা চালাবে এবং তাদের প্রধান লক্ষ্য হলো সেই শক্তিশালী ইয়াংকোয়ান শট দখল করা। এবং কুয়ানের পূর্ণ বিশ্বাস ছিল যদি তারা একবার এই তরোয়াল দখল করতে পারে তবে তাদের ইক্কি এলিয়েন্স তাদের হাতের মুঠোয় চলে আসবে, কারণ এই এলিয়েন্সের এমন অনেক লোক আছে যারা পরিস্থিতি বুঝে যে কোনো দিকে পাল্টি খেতে পারে। কিন্তু এল্ডার মাস্টার তখনই তাকে মনে করিয়ে দেন যে কাজটা এতটাও সহজ নয়। তিনি জিংটিং এর পরিকল্পনাকে বখাটে বলে হেসে উড়িয়ে দেন এবং তিনি ভালো করে মনে করিয়ে দেন জিংটিং আসলে গোপন নিষিদ্ধ এবং অশুভ ঔষধ মেডিসিন তৈরি করে বিক্রি করছে। যদি ইয়াংকোয়ান হং এ একবার এটি জানতে পারে তবে জিংটিং এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আসলে এখানে আপনারা কিছু বুঝতে পারলেন, এই যে জিংটিং অর্থাৎ কুয়ান, ও নিজেই কিন্তু নিষিদ্ধ এবং অশুভ ঔষধ তৈরি করছিলেন, মানে ডেভিলদের কেটে ডেভিল কোর বার করছিল আর কি। কিন্তু এখানে ওই যে এর পিছনে ছিল সেটা না বলে ও অন্যজনের নামে দোষ দিচ্ছিল, আসলে সম্রাট সই এবং হং এর নামে দোষ দিচ্ছিল আর কি। এবং সবশেষে এল্ডার মাস্টার এখানে বড় একটা কথা বলেন যে জীবনের এই দাবা খেলায় কোনো পরিকল্পনাই নিখুঁত নয়, সময় এবং পরিস্থিতি ঠিক করে দেয় কে হবে আসল হিরো। এখন দেখার বিষয়, এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই এল্ডার মাস্টার মানুষটি আসলে কেমন? তিনি জিংটিং এর শত্রু নাকি মিত্র? খেয়াল করে দেখুন, তিনি জিংটিং এর পরিকল্পনায় ভুল ধরিয়ে দিচ্ছেন এবং তাকে নিষিদ্ধ ঔষধের ব্যবসার কথা বলে ভয় দেখাচ্ছেন। তার মানে তিনি হয়তো জিংটিং কে সাহায্য করা ছেড়ে নিজের কোনো বড় চাল চালছেন, মানে নিজের স্বার্থের জন্য যে সবকিছু করতে পারে আর কি, এমন একজন সুবিধাবাদী বা ম্যানিপুলেট লোক। এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের ফুগুইকে দেখানো হয় সে ঘরের ভিতরে একটা বেসিং এর কাছে গিয়ে হাত ধুচ্ছিল এবং তখনই সেখানে তং আসে। তং ফুগুইকে একটি তোয়ালে গিফট করে এবং তার সাথে সাথে একটা চন্দ্রমল্লিকা ফুলও গিফট করে তার জন্মদিনের উপহার হিসেবে। সে ফুগুইকে একদমই ভয় পায় না, কারণ সে জানে ফুগুই নিরীহ কাউকে আঘাত করে না। এখানে ফুগুই হঠাৎ করে তংকে একটা প্রশ্ন করে যে সে সিল্ক কেবের থেকে পাঠানো কোনো স্পাই বা গুপ্তচর কিনা। তং তো অবাক হয়ে ধরা পড়ে যায়। ফুগুই তখনই বলে যে সিল্ক কেবের মালকিন ম্যাডাম ইন তাকে ঘৃণা করেন এবং তাকে মারার জন্য
অসংখ্য মাকড়সা ও দানব পাঠিয়েছেন। তং মূলত ম্যাডাম ইং এর পাঠানো সেই মাকড়সাদের মধ্যে একজনই, যে ফুগুইয়ের কাছাকাছি আসার জন্য মানুষের রূপ নিয়েছেন। ফুগুই তং এর বিশ্বাসঘাতকতা করার পর জানার পরও ফুগুই তাকে মেরে ফেলে না, চলে যেতে বলে। সে বলে তংকে ছেড়ে দেওয়াই হলো তার সবচেয়ে বড় ক্ষমা। কিন্তু তং এখানে কান্নাকাটি করে বলে যে তাদের জীবন আগাছার মতো তুচ্ছ। সিল্ক কেভের হাজার হাজার মাকড়সা আছে যারা ম্যাডাম ইং এর ভয়ে কাজ করে। সে মূলত নিরুপায় হয়ে এই কাজ করেছিল। আসলে তং এখানে ফুগুইয়ের প্রতি মায়ায় জড়িয়ে পড়েছে, কিন্তু ফুগুই কি এতই বোকা? সে আগে থেকেই জানতো তং আসলে মাকড়সা গুহা বা সিল্ক কেভের থেকে আসা একজন গুপ্তচর। ম্যাডাম ইনের নির্দেশে সে ফুগুইয়ের জীবন কেড়ে নিতে এসেছিল, কিন্তু ফুগুই তাকে ঘৃণা না করে মুক্তি দেয়। তং এর সেই করুণ আকুতি আমাদের মনে করিয়ে দেয় যে এই ফ্যান্টাসির জগতের শক্তিশালী দানবদের মাঝখানে ছোট ছোট প্রাণগুলোর জীবন কতটা অসহায়। এবং তং ফুগুইয়ের কাছে হাত জোর করে মিনতি করে যাতে তাকে তাড়িয়ে দেওয়া না হয়। সে জানে খালি হাতে সিল্ক কেভে ফিরে গেলে ম্যাডাম ইন তাকে মেরে ফেলবেন। এবং এই সমস্ত কথা বলতে বলতে তং হঠাৎ করে মাথা ঘুরে এখানে পড়ে যায়। আসলে তার শরীরের একটা হাড় ভেঙে গিয়েছিল আর কি। কিন্তু ফুগুই কোনো নির্দয় মানুষ নয়। সে তং এর ভেঙে যাওয়া হাড় জোড়া লাগিয়ে দেয় এবং তার পাওয়ার দিয়ে তাকে সারিয়ে তোলে। পরে যখন তং সুস্থ হতে শুরু করে, সে ফুগুইয়ের ঘর দেখে অবাক হয়। সে দেখে যে ইয়াংকুয়ান ম্যানর পৃথিবীর অন্যতম ধনী জায়গা হওয়া সত্ত্বেও ফুগুইয়ের ঘর খুবই সাদামাটা এবং তার কোনো দাসীও নেই। এবং ফুগুই তংকে এখানে একটা কথা জিজ্ঞাসা করে যে সে কেন অন্য একজনকে বাঁচিয়েছিল। তার প্রশ্ন ছিল, সাধারণ দানবরা তো মানুষকে ঘৃণা করে, তবে তং কেন আলাদা? আসলে আমরা ড্রামার প্রথমেই দেখেছিলাম যে তং একজন সাধারণ মানুষকে সুতো দিয়ে সেলাই করে তার রক্তক্ষরণ করা বন্ধ করিয়েছিল, অর্থাৎ তাকে বাঁচিয়েছিল আর কি। সেটাই ফুগুই তংকে জিজ্ঞাসা করছিল। ফুগুই আবার তংকে জিজ্ঞাসা করে যে সে কি হুয়াই নদীর তীরে ব্যাম্বু প্যাভিলিয়ন অর্থাৎ বাঁশবাগান সংলগ্ন ঘর দেখেছে। তং জানায় যে না, সে দেখেনি, কিন্তু সে ফুগুইয়ের জন্য সেই সুন্দর দৃশ্যটি নিজের হাতে বুনে তৈরি করে দিতে পারে। নিজেকে বাঁচানোর জন্য তং তার একটি অদ্ভুত প্রতিভার কথা বলে। সে অসাধারণ সুন্দর ব্রোকেড পেইন্টিং তৈরি করতে পারে। সে ফুগুইকে প্রস্তাব দেয় যে ফুগুই পৃথিবীর যে দৃশ্যই দেখতে চান না কেন তং তা বুনন শিল্পের মধ্যে ফুটিয়ে তুলবে, অর্থাৎ ব্রোকেড পেইন্টিং। তং মজা করে বলে মাকড়সাদের ভালো মানের সিল্ক তৈরির জন্য ভালো খাওয়া দাওয়া আর ঘুমেরও প্রয়োজন। তখনই তং এখানে একটা কাগজের বানানো নৌকা দেখতে পায় এবং সে ফুগুইকে জিজ্ঞাসা করে যে এটা সে কোথায় পেয়েছে। কিন্তু ফুগুই বলে যে সে নিজেই এটা বানিয়েছে। এবং ফুগুই আবারও বলে যে সে এটা কাউকে বানাতে দেখেছিল আর কি। এখান থেকে বোঝা যায় ফুগুই ভেতর থেকে কতটা একা। তারপর তং আবার ফুগুইয়ের কাছে একটা ক্যান্ডি বা মিষ্টি চায়। সে বলে যদি তাকে মিষ্টি দেওয়া হয় তবে সে আরো দ্রুত সুন্দর বুনন চিত্র অর্থাৎ ব্রোকেট তৈরি করে দিতে পারবে। কিন্তু ফুগুই তাকে মিষ্টি দিতে মানা করে দেয়, যদিও সে তং এর হাড়ের চিকিৎসার জন্য তিতো ওষুধ খেতে বাধ্য করেছে। এরপর আবার তং ফুগুইয়ের কাছে কৌতূহলী হয়ে লেডি ফ্যাং এর সম্পর্কে জানতে চায়। সে বলে যে লেডি ফ্যাং অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সুন্দর, তাই তার মনে হয় ফুগুই আর লেডি ফ্যাং এর একে অপরের জন্য উপযুক্ত। তং যখন ফুগুইকে প্রশ্ন করে যে সে কেন লেডি ফ্যাং এর সাথে এত রুড বা শীতল আচরণ করে, কিন্তু তখনই ফুগুই রেগে যায়। তং তো ভয়ে চুপ হয়ে যায় এবং বারবার বলতে থাকে আমাকে ক্ষমা করে দিন। অর্থাৎ ফুগুই, যাকে সবাই একজন কঠোর যোদ্ধা হিসেবেই চেনে, সে কিন্তু তং এর সেবা করে তাকে সারিয়ে তোলে। যুদ্ধের ময়দানে থাকা এই মানুষটির মনেও একটি সুপ্ত ইচ্ছা আছে, নদীর তীরে সেই শান্ত বাঁশবাগান দেখা। তং যখন সেই দৃশ্যটি বুনে দেওয়ার প্রতিশ্রুতি দেয় তখন তাদের এই অদ্ভুত সম্পর্কের এক নতুন মোড় শুরু হয়। কিন্তু এই শান্তি কি বেশিক্ষণ টিকবে? কারণ ম্যাডাম ইং এর চরেরা তো চারপাশে সবসময় ওত পেতে আছে। এবং আমরা দেখতে পাই যে ফুগুই এবং তং দুজনেই দুজনকে দেখছিল আর কি। এ ওর দিকে এক মায়াবী নজরে তাকিয়ে থাকে এবং ফুগুই তং এর দিকে এক মায়াবী নজরে তাকিয়ে থাকে। এদের মধ্যে এক অদ্ভুত খুনসুটি। তং অবাক হয়ে দেখে যে এত বড় প্রাসাদের মালিক হয়েও ফুগুই কতটা সাদামাটা জীবনযাপন করে। সে ফুগুইয়ের কাছে ক্যান্ডির আবদার করে এবং এমনকি তার প্রেমের জীবন নিয়েও প্রশ্ন তোলে। যাই হোক, এদিকে তং আবার ফুগুইকে জিজ্ঞাসা করে যে ইয়াং মাস্টার ফুগুই, আপনি ইদানিং উঠোনে তরোয়াল চালানো অনুশীলন করছেন, আপনি প্রতিটি মুভ খুব ধীরে করছেন, আপনি কি উদ্দেশ্যমূলকভাবে আমাকে দেখাচ্ছেন যাতে আমি ফিরে গেলে কিছু রিপোর্ট করতে পারি? আপনি কি এতটাই আত্মবিশ্বাসী
মাসি, আপনি কি মনে করেন আমরা কখনোই আপনার সক্ষম হতে পারবো না? সিল্ক কেবে সবাই সৈন্যদের ঘৃণা করে। যখন আমার ছোট ভাই ঘুমোতে চাইতো না, তখন আমি তাকে ভয় দেখানোর জন্য সৈন্যদের কথা বলতাম। আমার চোখে সৈন্যরা সবচেয়ে ভয়ঙ্কর দানব। ইয়াং মাস্টার ফুগুই, আপনার চোখে আমরা কি? খুনি ফুগুই বলে ওঠে, দানব অর্থাৎ ডেমন। কিন্তু তং তখন আবার বলে, ডেমনদের তো ভিন্ন ভিন্ন আকার থাকে, আমাদের জাত হলো ডেমন রাজাদের নিচে থাকা সবচেয়ে নিম্নস্তরের ডেমন। আমরা বুনো চন্দ্রমল্লিকার মতো ঝোপে ঝাড়ে থাকি। যদি একটা বড় ঘোড়া আসে তবে একটা বিশাল অংশে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তখন পূর্ব শহরে আমাকে আপনার পিছনে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। যখন আমি সেই তরোয়ালধারী মানুষটিকে খুঁজে পাই যে সে মৃত্যুর কাছাকাছি ছিল, কিন্তু আমি তার চোখে চাহনি বুঝতে পেরেছিলাম সে বাঁচতে চেয়েছিল। আমি আমার অনেক বন্ধুর চোখেও সেই একই চাহনি দেখেছি। যখন সৈন্যরা আসে, আপনারা সবাই সবচেয়ে শক্তিশালী দানব রাজাদের হত্যা করেন। আপনারা সম্ভবত জানেনই না যে আপনার পায়ের নিচে আমাদের মতো অনেক তুচ্ছ প্রাণী আছে। এই বুনো চন্দ্রমল্লিকার মতো আমরাও বাঁচতে চাই। ইয়াং মাস্টার ফুগুই, আমাকে বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তারপরেই তং তার পাশে একটা ফুলের তোড়া নিয়ে বলে, ইয়াং মাস্টার ফুগুই, দেখুন আমাকে কি এই চন্দ্রমল্লিকা ফুলের মতো লাগছে? তারপর তং আবারও বলে, ইয়াং মাস্টার ফুগুই, হোয়াই নদীর ধারে এই বাস প্যাভিলিয়ন অর্থাৎ বম্বো প্যাভিলিয়ন চিত্রকর্মটি আমার দেখা সবচেয়ে সুন্দর ছবি। যদিও আপনি ইচ্ছা করলে বাইরে যেতে পারেন না, আমি বিশ্বাস করি আপনি অবশ্যই হোয়াই নদীর ধারের আসল বাস প্যাভিলিয়নটি দেখতে পাবেন। আপনি চিরকাল এইভাবে একা থাকবেন না। তার আগে যদি সুযোগ থাকে, আমি আপনাকে আরো সুন্দর সেই দৃশ্য দেখাতে চাই। এরপর ফুগুই তংকে একটা আশ্চর্যজনক কথা বলে যে চন্দ্রমল্লিকা শরতের পরে আর বাঁচবে না, কিন্তু আমি বেঁচে থাকার জন্য আমার সেরাটা চেষ্টা করব। আমাকে আপনার চোখ হতে দিন। এই কথা বলার পরপরই তং সেখান থেকে চলে যায় এবং তং সেখান থেকে যাওয়ার পরই ফুগুই সেই পেন্টিংটার দিকে তাকিয়ে থাকে এবং বলে, আমি জানি না হোয়াই নদীর ধারে ওই বাস প্যাভিলিয়নের পেন্টিং থেকে আমি কি পেয়েছি, কিন্তু আমার শুধু ওটার দিকেই তাকিয়ে থাকতে ভালো লাগে। ওদিকে আবার তং যাওয়ার সময় মনে মনে বলছিল যে, ইয়াং মাস্টার ফুগুই, আমি চলে যাওয়ার পর আপনি কবে আমাকে ভুলে যাবেন? আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনার তো আই ডিটেক্ট মেমোরি, সবকিছু হুবহু মনে রাখার ক্ষমতা আছে। আপনি অবশ্যই আমাকে মনে রাখবেন। এরপর ফুগুই বলে, আমি এখন আর আগের মতো সাধারণ দানবদের হত্যা করতে পারি না। সব দানবরাই কি সত্যি মরার যোগ্য? এদিকে আবার সিল্ক কেবের ভিতরের রহস্য দেখানো হয়। এখানে তং ফিরে এসেছিল এবং তংকে উদ্দেশ্য করে ম্যাডাম ইং বলে, তুমি এমনকি তরোয়াল চালানো কৌশল শিখে ফেলেছো, খারাপ না। তখন তং বলে, আমি সৈনিকটির ডায়েট, খাবার, দৈনন্দিন রুটিন এবং অন্যান্য অভ্যাস সম্পর্কে জেনেছি। তখনই আবার ম্যাডাম ইং বলে, তার কি কোনো দুর্বলতা আছে মানসিকভাবে বা শারীরিকভাবে? তখনই তং বলে, নাম্বার 12-5-80 ধীর গতি। আমি তার অন্য কোনো দুর্বলতা খুঁজে পাইনি। দয়া করে আমাকে শাস্তি দিন। তখনই ম্যাডাম ইং বলে, আমি কেন তোমাকে শাস্তি দেব? তুমি সরলভাবে সৈন্যটির কাছাকাছি গিয়েছিলে এবং এত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছো। বদলে আমার তো তোমাকে পুরস্কার করা উচিত। যাও, এই ওষুধটি তোমার ভাইকে দাও। তখনই তং ম্যাডাম ইংকে বলে, ম্যাডাম ধন্যবাদ, আমি এখন আসছি। এই কথা বলে তং সেখান থেকে চলে যায়। তখনই সেখানে ম্যাডাম ইং এর এক চেলা আসে এবং সে বলে, মালকিন, এমনকি ওই সৈন্যের তরোয়াল চালানোর কৌশল জেনেও আমরা তার সমকক্ষ হতে পারবো না। ম্যাডাম ইং তখন বলে, অবশ্যই এই তথ্যগুলো অর্থহীন। আমি নম্বর 12-5-কে আসলে গোয়েন্দাগিরি করার জন্য ইয়াংকুয়ান ম্যানারে পাঠাইনি। আমি চাই সে ওই সৈন্যর দুর্বলতা হয়ে উঠুক। যাও, সৈন্যটি কোথায় আছে তদন্ত করো। রাতে সৈন্যটিকে তার ছোট মাকড়সার সাথে পুনর্মিলিত করার ব্যবস্থা করো। তখনই চেলাটি বলে, জি মালকিন, এবং এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর ম্যাডাম ইং শয়তানি করে বলতে থাকে, বেচারা নম্বর 12-5-80, সে এখনো কিছুই জানে না। আসলে তং ম্যাডাম ইং এর হয়ে কাজ করছিল আর ফুগুইয়ের উপর নজর রাখছিল, কিন্তু ম্যাডাম ইং ছিল অত্যন্ত ধূর্ত। তিনি তংকে ব্যবহার করছেন যাতে সৈন্যটি তং এর প্রতি দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ ফুগুই। তং তার কাজের পুরস্কার হিসেবে ভাইয়ের জন্য ওষুধ পেয়েছে, কিন্তু সে জানে না যে সে নিজেও ম্যাডাম ইং এর একটি দাবার খুঁটি মাত্র। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার দেখানো হয় ফুগুইকে। ফুগুই বসেছিল এবং তখনই সেখানে মিস্টার ফে আসে এবং মিস্টার ফে ফুগুইকে বলে, ইয়াং মাস্টার, একটি নতুন মিশন আছে। জিন পরিবারকে জারকুন ডগ ডেমন কিং জোরপূর্বক বিতাড়িত করেছে এবং তারা এখন বিষাক্ত কুয়াশার দেশে আশ্রয় নিয়ে
নিয়েছে। জিন পরিবারের কর্তা এই দানবকে পরাজিত করার জন্য ইকি এলিয়েন্সের কাছে সাহায্য চেয়েছে। তখনই ফুগুই বলে, জারকুন ডগ ডেমন গোষ্ঠী সাধারণ হিংস্র নয়। সীমানা নির্ধারণের পর তারা কখনো তা অতিক্রম করেনি। তারা হঠাৎ এত উগ্র হয়ে উঠল কেন? তখনই মিস্টার ফেই বলেন, আগের জারকুন ডগ ডেমন রাজা দয়ালু ও নম্র ছিলেন, কিন্তু সম্প্রতি তাদের গোষ্ঠীর ভেতর অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। ফুলি নামক এক হিংস্র দানব আগের রাজাকে হত্যা করেছে। সে একটি উইড স্পিরিট পাল পেয়েছে যা মানুষের আধ্যাত্মিক শক্তি শোষণ করতে পারে এবং নিচু স্তরের দানবদের রূপ পরিবর্তনে সাহায্য করবে। তারা এই মুক্ত ব্যবহার করে মানুষের আধ্যাত্মিক শক্তি কেড়ে নিচ্ছে। মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, তাই তারা সাহায্য চেয়েছে। তখনই ফুগুই বলে, ফুলি, তার কথা তো আমার মনে আছে, আমি এর আগে তার সম্পর্কে পড়েছি। তখনই মিস্টার ফে সামনে একটি ফুলের তোড়া দেখতে পায় এবং তিনি বলেন, ইয়াং মাস্টার, আপনি কঠোর পরিশ্রম করছেন। আপনি কি ফুল পছন্দ করেন? তাহলে আমি এখানে আরো ফুল পাঠিয়ে দেব। আসলে এই ফুলের তোড়াটা দিয়েছিল তং এবং সেটা ফুগুই যত্ন সহকারে তার টেবিলের সামনেই রেখেছিল। এবং তখনই ফুগুই মনে মনে কিছু একটা ভাবে আর মিস্টার ফেইকে বলে যে দরকার নেই মিস্টার ফেই, এবং এখানেই সিন কাট হয়। এদিকে তং আর তার ভাইকে দেখানো হয়। আজকে তং এর ভাই তো ভীষণ খুশি ছিল। তং এর ভাই বলে, বোন, তুমি আজ দারুণ কাজ করেছো, তাই মিস্ট্রেস আমাদের বিশেষ পুরস্কার দিয়েছেন। দেখো, আজকাল রাতের খাবারের জন্য মাংস পাচ্ছি। তখনই তং বলে, তোমার আরো বেশি খাওয়া দাওয়ার প্রয়োজন। দেখো এখন কত শুকিয়ে গেছো, তুমি তো আর আগের মতো শক্তভক্ত নও। তখনই তং এর ভাই বলে, এটা হয়েছে কারণ আমি ইচি এলিয়েন্সের হাতে আহত হয়েছিলাম, তাই আমি সবসময় অসুস্থ আর দুর্বল, সবসময় তোমার বোঝা হয়ে থাকি বোন। তখনই তং বলে, আসলে ইচি এলিয়েন্স সবার জন্য খারাপ না। আবার তং এর ভাই তখন মজা করে হেসে বলে, তুমি কি মজার কথা বললে? ওদের মধ্যে ভালো মানুষ কিভাবে হতে পারে? আসলে এখানে তং এর ভাই তংকে বলছে যে তারা ভালো কাজ করায় তাদের মালকিন পুরস্কার হিসেবে মাংস পাঠিয়েছেন। ভাইটি খুবই রোগা এবং দুর্বল, কারণ ইকি এলিয়েন্সের সাথে যুদ্ধে সে আহত হয়েছিল। তখনই তং তাকে বেশি করে খেতে বলেছে যাতে সে আগের মতো শক্তিশালী হতে পারে। এবং তং বিশ্বাস করে যে ওই ইকি এলিয়েন্সের সবাই খারাপ নয়, কিন্তু তার ভাই মানুষের উপরে একদম বিশ্বাস হারিয়ে ফেলেছে। এবং তখনই সেখানে ম্যাডাম ইং এর চেলা আসে আর কি, এবং তিনি বলেন যে শোনো, মিস্ট্রেসের পরবর্তী মিশন হলো জারকুন ডগ ডেমন ক্ল্যান থেকে ডানাওয়ালা স্পিরিট পাল চুরি করা। যাদের নাম ডাকছি তাদের সবাইকে মিশনে যেতে হবে। নম্বর 1178 নম্বর 1239 নম্বর 1258 তোমরা আজই রওনা দেবে। এবং তখনই তার ভাই বলে যে বোন, আমি এখন আসছি, আমার ডাক পড়ে গেছে। এবং তং তখনই বলে যে দাঁড়াও, আমি তোমার হয়ে যাব। আসলে তোমাদের এখানে একটা কথা ভালো করে বুঝিয়ে বলি, এই যে মিস্ট্রেস ম্যাডাম ইং এমন ভাবে মিশনটি সাজিয়েছেন যাতে তং সেখানে উপস্থিত থাকে। তিনি জানতেন যে তং তার ভাইয়ের প্রতি অত্যন্ত যত্নশীল এবং সে অবশ্যই তার ভাইয়ের জায়গা নিয়ে যাবে। ম্যাডাম সম্ভবত এটাও জানতেন যে ফুগুইও ওই এলাকায় অভিযানে আসছে, তাই তং যখন বিপদে পড়ে এবং মৃত্যুর মুখে দাঁড়ায় ঠিক তখনই ফুগুই সেখানে হাজির হবে। ম্যাডাম ইন এটাও জানতেন যে তং এর করুণ অসুস্থতা ফুগুইয়ের মনে দয়া ও ভালোবাসা উদ্রেক করবে, আর এইভাবেই তিনি তাদের দুজনকে কাছাকাছি আনার একটি পরিস্থিতি তৈরি করেছিলেন যাতে তারা দুজন একসাথে রাত কাটাতে পারে। এবং তংকে মিশনের জায়গায় দেখানো হয় এবং আমরা দেখতে পাই যে তং সেখানে গিয়ে ধরা পড়ে গেছে এবং তার উপরে ডগ ডেমন আক্রমণ করে দিয়েছে এবং তাকে এমন ভাবে আহত করে ফেলে দেয় যে সে আর না বাঁচার অবস্থাতেই পড়ে আছে। তখনই ডেমন ডগটি বলে, তোমরা নিচু মানের স্পাইডার ডেমন, আমার জাদুকরি অস্ত্র চুরি করার সাহস পাও কিভাবে? মরতে চাও নাকি? এবং তংকে তো এমন ভাবে আহত করেছিল, তং বেচারা তো আর তাকানোর অবস্থাতেই ছিল না। সে মনে মনে ভাবছিল, আমি কি মরতে যাচ্ছি? এবং ডেমন কিং ফুলি তংকে বলে যে বেরিয়ে এসো, নিজের মৃত্যুর মুখোমুখি হতে ভয় পাচ্ছ নাকি? এবং তং উপরে তাকিয়ে দেখতে পায় সেখান দিয়ে ফুগুইয়ের পালকি এখানে এসে উপস্থিত হয়েছে। আসলে ফুগুইয়া এখানে এসেছিল এই ডেমন কিং ফুলিকে মারার জন্য। এবং তখনই সেখানে ফুগুইয়ের পালকি দেখানো হয় এবং ফুগুই পালকির মধ্যে বসেছিল অস্ত্র হাতে নিয়ে। এবং তখনই সেখানে একজন ডেমন উড়ে আসে আকাশ থেকে। আসলে এই ডেমনটা আর কেউ নয়, অর্থাৎ জারকুন ডগ ডেমন কিং ফুলি। সে পালকির চারিপাশে ঘোরে এবং বলতে থাকে, ইকি এলিয়েন্সের সৈন্যদের নাম আমি অনেক দিন ধরে শুনে আসছি, আজ দেখি তোমরা আসলে কি, সবই তো ছলনা, বেরিয়ে এসো বলছি। এবং এই কথাগুলো ভিতর থেকে ফুগুই কিন্তু শুনতে পাচ্ছিল। আসলে ফুগুই তো ছিল ঠান্ডা মস্তিষ্কের মানুষ, সে সব সময় বুঝে শুনে ঠান্ডা মাথায় কাজ করে। এবং এই কথা বলার সাথে সাথেই ডেমন কিং ফুলি ফুগুইয়ের পালকির ভিতরে আক্রমণ
করে দেয় এবং ফুগুই তো পালকির ভিতরে ছিল না, সে পালকি থেকে বেরিয়ে এমন ভাবে ফুলির উপর আক্রমণ করে ডেমন কিং ফুলি তো সেটা ভাবতেও পারেনি। এবং তখনই ফুলি বলতে থাকে, তুমি একজন সৈন্য, মোটেও তেমন চমকপ্রদ নও। আজ আমি তোমাকে বলি দেব 4 গুণ ডগ ডেমন ক্ল্যানের নেতৃত্বে উদযাপন করার জন্য। এবং এই কথা বলার সাথে সাথে ডেমন কিং ফুলি একটা বাঁশি বাজাতে থাকে এবং সেই বাঁশির সুরে আরো অনেক ডগ ডেমন এখানে চলে আসে এবং তারা ফুগুয়ের উপর আক্রমণ করে। এবং তখনই ফুগুয়ের পালকি রক্ষী সোয়ান বলে, 4 গুণ ডগ ডেমন ক্ল্যান রূপান্তরের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী। ইয়াং মাস্টার, তোমাকে খুব সাবধান হতে হবে। কিন্তু সোয়াং তাদের এমন ভাবে আঘাত করে যে তারা একবার আঘাত পাওয়ার পরে দ্বিতীয়বার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না। ওদিকে আবার তং বুঝতে পারে যে সোয়াং এখানে ডগ ডেমন কিং ফুলির সঙ্গে এবং তার চড়েদের সঙ্গে লড়াই করছে, কিন্তু তার তো কিছুই করার ছিল না। সে তো নিজেই এখানে প্রচন্ড পরিমাণে আহত হয়ে পড়েছিল। আর ফুগুই তো ডেমন কিং ফুলির সমস্ত ডেমন চড়েদেরকে মেরে এখানেই খতম করে দেয় এবং ডেমন কিং ফুলি এতটা পরিমাণে রেগে যায় এবং সে চিৎকার করে বলতে থাকে, সোলজার ফুগুই, মরো তুমি এবার। আর তখনই ফুগুইয়ের ওপর আক্রমণ করে দেয়, কিন্তু ফুগুই তো ডেমন কিং ফুলিকে এমন ভাবে আঘাত করে তাকে মারতে তার 5 সেকেন্ডও সময় লাগে না এবং তাকে আঘাত করে মেরে তাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে দেয় এবং সেখান থেকে তার ভিতরে থাকা স্পিরিট পার্ল বের করে নেয় এবং তখনই সেখানে ডেমন কিং ফুলি সেখানেই ধ্বংস হয়ে যায় এবং খাঁচাটিও উধাও হয়ে যায়। তখনই ফুগুইয়ের পালকি রক্ষক সোয়াং এসে বলে যে, ইয়াং মাস্টার, এখানে যতগুলো ডেমন ছিল তাদের সবাইকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু ফুগুই সেখানে একটুখানি দাঁড়িয়ে বলে, ঠিক আছে, চলো ফিরে চলো। এবং ফুগুই যাওয়ার সময় এখানে দেখতে পায় যে টং এখানে আহত অবস্থায় পড়ে আছে এবং ফুগুই বলে যে টং এখানে কিভাবে আসলো এবং বেশি কথা না বলে টংকে নিজের হাতে করে নিয়ে সে পালকির মধ্যে গিয়ে বসে পড়ে। এরপর ফুগুই বলে, সে তো এতটাই মারাত্মকভাবে আহত যে তাকে বাঁচানোই অসম্ভব। এবং ফুগুইয়ের তখনই টং এর বলা একটা কথা মনে পড়ে যায়। টং বলেছিল যে, ইয়াং মাস্টার ফুগুই, তুমি হয়তো জানো না তোমার পায়ের নিচে আমাদের মতো অসংখ্য তুচ্ছ প্রাণী আছে। এই বুড়ো চন্দ্রমল্লিকার মতোই আমরাও বাঁচতে চাই। ইয়াং মাস্টার ফুগুই, আমাকে বেঁচে থাকার একটা সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবং এই কথাটা যখনই ফুগুইয়ের মনে পড়ে তার তো প্রচন্ড খারাপ লাগে এবং ফুগুই বলতে থাকে, যদিও না আমি কেবল এই ডানাওয়ালা আত্মার মনির সাথে আমার শক্তি মিশিয়ে তাকে পুনর্জীবিত করতে পারি, হয়তো এটা ঈশ্বরের ইচ্ছা। আসলে ফুগুই যখন টংকে উদ্ধার করে সে উপলব্ধি করে যে আমরা বড়রা প্রায় ছোট বা তুচ্ছ প্রাণীদের অস্তিত্ব ভুলে যায় এবং টং যে ফুগুইকে যে কথাটা বলেছিল যে আমাদের পায়ের নিচে ফুটে থাকা বুনো চন্দ্রমল্লিকার মতো আমরাও বাঁচতে চাই, এই কথাটি ফুগুইয়ের মনে নাড়া দেয় এবং ফুগুই তখন সিদ্ধান্ত নেয় যে তার মূল্যবান উইড স্পিরিট পার্ল দিয়ে টংকে বাঁচাবে এবং এই মুক্তটি রক্ষা করাই ছিল তার দায়িত্ব। কিন্তু সে একটি প্রাণের বিনিময়ে সেটি ত্যাগ করে এবং সে মনে মনে বলে যে সে একে ঈশ্বরের ইচ্ছা বা নিয়তি বলে মেনে নেয়। আর দ্বিতীয় পর্বের এই ড্রামাটা এইখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবং দেখা হবে আবারও পরবর্তী এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।